রোববারের সকালে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করছি তোমরা যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো, আমিও ভালো আছি। তবে আমার বরমশাইয়ের বেশি একটা শরীরটা নেই, কারণ সেদিন উঠেছিল জ্বর, তারপরে তো আচ্ছা শরীর হাত পা ব্যথা ছিল, ওগুলো কমলো, এখন আবার কান আর দাঁতে ব্যথা। বলো তাহলে সমস্যার জন্য আর পিছুই ছাড়ছে না। এই আমার সমস্যা না হয় তোমাদের দাদাভাইয়ের সমস্যা, বেশিরভাগ সমস্যাটা আমারই থাকে। আমার আজকে হাত ব্যথা হচ্ছে, তো কালকে পা ব্যথা, মানে একটা না একটা যেন আমার সাথে হতেই থাকে। তো এখন আবার বরেরই, আর ঘরের মধ্যে দেখবে একজনের যদি শরীর খারাপ থাকে না, তাহলে কোনো কিছু যেন ভালো লাগে না। শরীর সুস্থ থাকবে তখন দেখবে সব কিছুই ভালো লাগে, আর একজনের শরীর খারাপ থাকলেই দেখবে পুরো ঘরটা যেন কীরকম লাগে। তো সকাল সকাল উঠে আমি স্নান টান করে চলে আসলাম, আর কাপড়গুলো কালকে আমি স্রাব দিয়ে ভিজিয়েছিলাম, আর আজকের পরার ড্রেসও ছিল, তো একসাথে এগুলোকে ধুয়ে মেলে দিয়ে আসলাম। এদিকে এখন মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন তো আমাদের এখানে পুরোপুরি গরম পড়ে গেছে, তার জন্য না মুখে আগে যে ওই লেকমির যে পিস মিল্কটা লাগাতাম ওইটা আর এখন লাগাতে পারি না। এখন আবার লেকমির আর একটা ক্রিম, যেন ওইটা কি পারফেক্ট রেডিয়েন্স না কি যেন, ওই ক্রিমটা আমি লাগাই, যেটা আমি গরমকালে সবসময় ইউজ করি। এটা লাগিয়ে তারপর সিঁদুরটা পরে এবার আর কি এই ঘরের লাইটটি এখন অফ করে দিচ্ছি, কারণ এই ঘরে তো এখন ভিডিও করা হবে না, এখন চলে যেতে হবে আমাকে রান্না করে, তাই জন্য লাইটটা অফ করে দিলাম। আর এই যে দেখো এখন পর্দাটা একটু করে দিতে লাগবে, না হলে তো ঘরটা অন্ধকার হয়ে থাকবে। তাই সকালবেলায় কিন্তু আমার বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এখন পুরোপুরি ভালো করে ঘরটা পরে ঝাড় দেবো, কারণ ঘরটাও একটু গুছাতে লাগবে, ক্লিন করতে লাগবে। তো এখন আর করবো না, তাই জন্য রান্না করে চলে আসলাম। রান্না করে এসে লাইটের সুইচটা দিলাম, সাথে সাথে কারেন্টও চলে গেল। তো জানি না আবার কারেন্ট কখন আসবে, কারেন্টটা না থাকলে দেখবে ভিডিওতে যেন অন্ধকার অন্ধকার পুরো আসে। আর বাইরে গিয়ে তো সারাক্ষণ কি তোমাদের সাথে শেয়ার করব, যখন দরকার পড়ে তখন তো বাইরে যাই, সারাক্ষণ তো আর বাইরে দরকার পড়ে না বলো। তো এদিকে দেখো প্রেশার কুকারটা নিয়ে নিলাম, কালকের একটুখানি ভাত আছে, এক মুঠোও হবে না, তো একটুখানি ভাত আছে। তো এই ভাতটা ভাবছি যে ওই যে আগের এখন যে ভাত রান্না করবো এই ভাতগুলোর সাথে দিয়ে দেবো। তো এদিকে দেখো আমি এখন চালটা দিয়ে দিচ্ছি, হাঁড়ির মধ্যে করে ভাতটা এখন করার চেষ্টা করছি। প্রেশার কুকারে করছি, ভাবছি কমই করব, তো কম করব বললো, আবার প্রেশার কুকারেই রান্নাটা যেন হয়, তাই কম করবো আর বলছি না, কারণ আবার প্রেশার কুকারে করিয়ে নিই। নাহলে হাঁড়ির ভাত খাওয়া কিন্তু ভালো, সবসময় তো আগে আমি প্রেশার কুকারে রান্না করতাম, তো কয়েকজন বলেছিল হাঁড়ির ভাত খাওয়া ভালো, প্রেশার কুকারে তো ভাতের ফ্যানটা থেকে যায়, হাঁড়ির মধ্যে তো ভাতের ফ্যানটা আমরা ফেলে দিই। তাই তো যাক, ভাতের হাঁড়ির মধ্যে তো ইয়েটা তো চালটা তো দিয়ে দিলাম, এবারে ভাতটা হতে থাকুক। কালকে আবার তোমাদের দাদাভাই না চারিদিকের গাছগুলোর মধ্যে বিকেলে একটু জল দিয়েছিল। তোমাদের দাদাভাই কালকে আর দোকানে যায়নি, কালকে তো মঙ্গলবার ছিল। তো তোমাদের দাদাভাই যেহেতু আগের দিন গিয়ে ওই জ্বর উঠেছিল, শরীর হাত পা ব্যথা, আবার গালে কানে আর দাঁত ব্যথা, তো এই করে তোমাদের দাদাভাই দোকানে যায়নি। আর আমাদের তো বিয়ের সিজনে এখন শেষ, তারপরেও দোকানে যেত, যদি শরীরটা ভালো থাকতো। তো বলছে দোকানে যাবে না, শরীরটা যেন ভালো লাগছে না। তো আমিও বলছি যে আজকে যেতে লাগবে না, এমনি তো আমাদের এখানে মঙ্গলবার দিন সাপ্তাহিক বদ্ধ থাকে, তো না হলে কিন্তু প্রত্যেক দিনই যে যেরকম কালকে আবার কিন্তু চলে যাবে। তো শরীর খারাপ নিয়েও তো দোকানে যায় দেখোই। তো মঙ্গলবার বলে আর গেল না। তো তোমার দাদাভাই না বিকেলে সবগুলো গাছের মধ্যে জল দিয়েছিল, এই সাইডের গাছগুলোর মধ্যে জল দেয়নি, তাই আমি দিয়ে দিয়েছি, ওর নাকি মনে ছিল না ওই গাছগুলোর মধ্যে দেওয়ার জন্য। আর দেখো বেগুন গাছে বেগুন করি আর আসতে পারছে না পোকার জন্য, এত পরিমাণে পোকা হয়েছে, পাতা টাতা খেয়ে যা অবস্থা। গাছে আবার নতুন লঙ্কাও ধরেছে, এরকম কালো কালো লঙ্কাগুলো বেশ ভালো লাগে। আর দেখো বেগুন গাছের পাতা খেয়ে কি করছে পোকাগুলো, জানি না কবে ঠিকঠাক করে বেগুনটা ধরতে পারবে। আর দেখো চারিদিকে যে কালকে জলটা দিয়েছে তোমাদের দাদাভাই, যখনই আবার জলটা দেই না বেশ ভালো করে জলটা দিই, একদম দুদিন না দিলেও হয়ে যায়। দেখো পুরো ভিজে ভিজে হয়ে আছে, খুব সুন্দর করে কিন্তু জলটা দিয়েছিল কালকে। প্রত্যেক দিনের সকালটা ভাবি একটু অন্যরকমভাবে শেয়ার করব, যে রান্না করতে শুরু করব না, কিন্তু সেই এক রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করতে হয়। তো শীতের সকাল বলো আর গরমের সকাল বলো, সব থেকে বড় কাজ কমপ্লিট করে নিলাম, স্নানটা কমপ্লিট করে নিয়েছি। এখনও তো সেই হারে গরম পড়েনি, কদিন বাদে তো কী পরিমাণে যে গরম দেবে, তখন তো কয়েকবার 2-3 বার করে স্নান করতে হয়। সেই যখন রাত্রিবেলায় রান্না করতে আসি, রান্নার পরও আবার গিয়ে স্নান করে আসতে হয়, এত পরিমাণে গরম দিই। কাল রাত্রিবেলাও পাখা চালাতে হয়েছে, তাহলে বুঝো আমাদের এখানে কী পরিমাণে গরম। তো ঘুম থেকে উঠেই বাসি ঘরটার ঝাড়টার দিয়ে এদিকে স্নান করে চলে আসলাম। এসে তো দেখি দেখলে কী করলাম। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এবারে বসবো সবজিটা কাটতে। ভাবি আজকের প্রত্যেক দিন ভাবি যে আজকে একটু বেডরুম থেকে এই ব্লগটা শেয়ার করবো, শুরুটা। রান্নাঘর তো আসতেই হবে, গৃহিণীর তো একজন যেহেতু গৃহিণী, তো রান্নাঘর তো থাকবে। আর যেহেতু আমি আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করি, তো রান্নাবান্না এগুলো তো ব্লগের মধ্যে থাকবেই। তো কিন্তু না, ওই যে বেডরুম থেকে আর ব্লগ শেয়ার করতে পারি না, ওই এই ঘর থেকে এসে আমার ব্লগটা শুরু করতে হয়। সারাটা দিনে অর্ধেকটা দিন মনে হয় রান্না করে কেটেছে। এই যে সকালে আসলাম রান্না করে, আবার এদিকে রাত্রিবেলায়, তো আজকে যদিও কালকে রাত্রিবেলায় আবার রান্না করেছিলাম, পেঁপে ঘন্ট ডাল চিটিয়ে করেছিলাম, ওইটা আছে। তারপর তেঁতুল দিয়ে বড়ি দিয়ে টক বানিয়েছিলাম, ওইটাও আছে, ওইটা কালকে দুপুরে বানিয়েছিলাম। আর এখন করব দেখি কি করি। আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, যে দেখো গরম জল দিয়ে স্নান করে আসলাম। সকাল সকাল স্নান করে যদি আবার শরীর খারাপ করে নিই,
আবার হাত ব্যথা পা ব্যথার সমস্যা শুরু হয়ে যায়। এমনিতেই যেন এখন ঘরের মধ্যে রোগ যেন আর ছাড়তে চাইছে না, আমার না হলে তোমাদের দাদা ভাইয়ের, আমার তো প্রত্যেক দিন যেন একটা এটা ওটা লেগেই থাকে এরকম। তো তাই জন্য গরম জল করে স্নানটা করে আসলাম। তো চলো সাথে থাকো, দেখা যাক আজকে কী কী তোমাদের সাথে শেয়ার করি। আর দিয়ে কাটাকুটিটাকে করি। ঝাল ঝাল করে আজকে শুটকি মাছের ভর্তাটা বানাচ্ছি। তবে শুটকি মাছের ভর্তাটার মধ্যে কিন্তু আজকে বেগুন দিচ্ছি ভাজি করে। তো পেঁয়াজটা না তাহলে কম দিলেও কিন্তু হয়ে যায়। বেগুন দিয়ে শুটকি মাছের ভর্তাও দেখবে বেশ ভালো লাগে খেতে। বেগুনটা আগে ভেজে তুলে রাখলাম। অনেক সময় তো ঝিঙে দিয়েও খাই, ঝিঙে দিয়েও ভালো লাগে, ঝিঙে দিয়ে কাঁঠালের বীজ দিয়ে। সেই তো এখন কাঁঠালের দিন আবার আসছে, কাঁঠালের দিন তো এসেই গেছে। আমরা তো কাঁচা কাঁঠালের তরকারি খাই, তবে ওই যে পাকা কাঁঠালের বীজগুলো দিয়ে, বীজগুলোকে শুকিয়ে তারপর এই বীজগুলো দিয়ে শুটকি মাছের ভর্তা বানালে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো কাঁঠালের বীজ যা কিছুর মধ্যে দেবে তার মধ্যে যেন ভালো লাগে কাঁঠালের বীজটা খেতে। তবে মানে হজম করতে লাগে, কারণ কাঁঠালের বীজ কিন্তু অতিরিক্ত প্রোটিন, মানে খেয়ে যদি হজম না করা যায় তাহলেই বেশ পেটের সমস্যা শুরু হয়ে যাবে। এদিকে ধনেপাতাটা কেটে নিলাম, কারণ শুটকি মাছের ভর্তা বানিয়েছি, ধনেপাতা না দিলে তো হবে না, তাই জন্য একটু ভাবলাম যে ধনেপাতাও দিই। রান্নাবান্না শেষের দিকে, আর তোমাদের তো দাবার খাওয়া দাওয়া হয়ে গেল, কারণ কালকে তো পেঁপের ঘন্ট করেছিলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে দেখো, কালকে যে পেঁপের ঘন্ট বানিয়েছিলাম, তো এটা দিয়ে তোমাদের সাথে দাদাভাই এখন সকালে খাওয়া দাওয়া করলো। তো পেঁপের ঘন্ট আছে, আর এদিকে টক আছে, আর এখন শুধু শুটকি মাছের ভর্তাটা করছে, আমার মানে ফেভারিট জিনিস। আমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও এখন যাবে দোকানে। আমি তোমাদের সাথে কথা বলতে গেলাম, এমনিতে ও আসলো আমাকে একটা কথা বলতে, তাই জন্য আমাকে আবার মানে ভিডিওটা অফ করতে হয়েছে। তো ওইদিকে চলে গেল দোকানে, আর এদিকে এখন আমি খাওয়া দাওয়াটা করে নেব। তো ভাবলাম যে শুটকি মাছের তরকারিটা হয়ে যাক, তারপরে তরকারি না, শুটকি মাছের ভর্তা সবজি টবজি দিয়ে বানালে তো এটাকে আমরা তরকারি বলি। তো শুটকি মাছের ভর্তা তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে দেখো, এই যে হাঁড়ির মধ্যে করেছিলাম ভাত, আর কালকের হলো গিয়ে পেঁপে ঘন্ট, আর এদিকে করেছি এই যে শুটকি মাছের ভর্তা, বেশ ঝাল ঝাল করে অনেকটা করেই করেছি, যাতে একদম আমাদের হয়ে যায় 2-3 বেলা। তোমাদের দাদাভাই যদিও 3 বেলা খাবে না, আমিই খাবো। আর এদিকে করেছি ইয়ে দিয়ে, বড়ই দিয়ে তেঁতুল দিয়ে টক বানিয়েছিলাম। তো এই হলো আমাদের আজকের মেনু। কালকের 2 পদ আছে, আজকে শুধু 1 পদ করলাম। আর এখন আমি বসে পড়েছি খাওয়া দাওয়াটা করতে। শুটকি মাছের এরকম ভর্তা যদি সামনে থাকে, এরকম লোভনীয় খাবার পড়ে থাকলে খাবারে কি আর দেরি করা যায় বলো? বাসন কুসন আগে ধুয়ে নিয়েছিলাম, শুধু এখন ওই যে শুটকি মাছের ভর্তাটা বানিয়েছি, কড়াটা পড়ে আছে, আর তোমাদের দাদা ভেজে খেয়ে গেল, থালাটা পড়ে আছে। তো ভাবলাম যে না, আগে খেয়ে নিই। আর এত পরিমাণে গরম, ফু দিয়ে দিয়ে যেন খেতে হচ্ছে। আমি আবার বেশি গরম গরম জিনিস যেন খেতে পারি না, আর স্বাদও যেন আমি গরম জিনিসের বুঝি না। তারপর আর কি, খাওয়া দাওয়া করে কড়াটার থালাগুলো মেজে রান্নাঘরটা ঝাড় দিলাম, দিয়ে চলে আসলাম এই ঘরে। আজকে রান্নাঘরে কোনো কাজ করিনি, কারণ 2 দিন যাবত রান্নাঘর টুকটুক করে পরিষ্কার করছি, তাই জন্য আজকে রান্নাঘর পুরো ক্লিন আছে, তাই জন্য 1-2 দিন না করলেও কিন্তু আবার হবে। তো এই ঘরে চলে আসলাম, এসেই তো ফেসবুকে একটা ভিডিও আপলোড করলাম, মোবাইলে একটু কাজ টাজ করে, তারপর এখন আবার লেগে গেলাম কাজে। তো এদিকে দেখো, এবারে ড্রেসিং টেবিলটা একটু মুছে দিচ্ছি নিচটা। আর কি জানো তো, আমার ঘরে না, তুমি 2-3 দিন যাবত যদি একটা জিনিস না ধরো যে না এই 2-3 দিন যাবত এই জিনিসটা আমি মুছবো না, করবো না, সেদিনই দেখবে পরের দিন যখন করতে যাবে এত পরিমাণে ধুলো পড়ে থাকে। এই নিচটার মধ্যে এত পরিমাণে ধুলো, তোমরা তো এমনিতে দূর থেকে দেখলে বুঝবে না, তোমাদেরকে একদিনকে ভিডিও করে দেখাবো যে এত পরিমাণে ধুলো কেন হয়। এখন তো ধুলোর দিনে, বৃষ্টি যত দিনে ভালো করে না হবে, ধুলো তো উঠবে। আর আমাদের বাড়িতে হলো আরও স্ট্যান্ডে আরও যেন ধুলোবালির ইয়েটা বেশি, বাড়িতেই ধুলোর শেষ নেই, আর স্ট্যান্ডের ধুলো তো সাথে আছেই। এত পরিমাণে ধুলোবালি হয়, সব কিছুর উপরে যেন ধুলোবালিটা পড়ে থাকে। তো এদিকে মডুলার ড্রয়ারটাও মুছে দিচ্ছি। আর এই মডুলার ড্রয়ারটা না আমার খুব শখের, খুব ভালো লাগে এই মডুলার ড্রয়ারগুলো, অনেক কিছু এর মধ্যে কিন্তু রাখাও যায় দেখবে। তো এদিকে দেখো, এবারে সোফাগুলোকে ঠিক করে নিচ্ছি। তার আগে ভাবলাম সোফাটা আমি পরেই ঠিক করব, তার আগে না হয় এই জায়গাগুলোকে একটু, মানে এই সাইডের টিনগুলোকে একটু মুছে দেই। ওই যে সূর্য যাওয়ার সময় ঝাড়টা দিয়েছিলাম, তখন যে করেছিলাম, তখনই আর কিন্তু এই জায়গাগুলো ধরা হয়নি। তো ধুলোবালু তো প্রত্যেক দিনই ঝাড় দিলে, ঝাড় দেওয়ার সাথে সাথে এগুলো পড়ে। আর আমার তো এক্সট্রা কোনো কাজ নেই, ওই মোবাইলের কাজ আর ঘরের কাজ। আমি চেষ্টা করি সবসময় আমার ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার জন্য, কারণ এটাতে আমার যেন মনটাও ভালো থাকে, আর আমার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে যেন আমি থাকতেও পারি না, আমার ভালো লাগে না। অনেকে দেখবে কি সুন্দর বসে থেকে যেন মানে থাকতে পারে, ঘর নোংরা হয়ে থাকে কিন্তু বসে থাকবে, শুয়ে থাকবে, এরকম। আমার তো এরকম হবেই না। আমার ঘরদোর পরিষ্কার করে নিজে দরকার পড়লে শুবো না, পরে শুবো, তারপরে আমার ঘরদোর পরিষ্কার করতে লাগবে। ওই ঘরদোর নোংরামু রেখে আমি একদিকে আরাম আল্লাসে করে শুয়ে থাকবো, বসে থাকবো,
মানে গল্প করবো, আড্ডা করবো, ওইটা তো আমার দ্বারা হবেই না। অনেকে দেখবে বসে থাকতে পারে কিন্তু কাজ মানে করবে না, কিন্তু আমার এগুলো ভালোই লাগে না। আমারও লোকে আগে মানে ঘরদোর পরিষ্কার থাকতে লাগবে, হ্যাঁ আমি বসে থাকবো, আমার ঘরদোর যখন সব কিছু পরিষ্কার থাকবে, আমার কাজ বাজ থাকবে না, তখন আমি বসে সময় মানে কাটাবো। কিন্তু কাজ ফেলে রেখে তারপরে এদিকে নোংরামু রেখে, অনেকের মানে বলে না এক একজনের এক একটার প্রতি নেশা থাকে, হয়তো কারোর এরকম নেশা নেই, ঘর নোংরা পড়ে থাকবে, একদম ধুলো পড়তে পড়তে চাপ মানে টালের উপরে টাল পরে থাকবে, তারপর ওই জায়গা ধরবে না, পরিষ্কার করবে না, এগুলোর মধ্যে খাবেও দাবেও থাকবেও। কিন্তু আমি এগুলো পারি না, আমার যেন মানে একদম মানে বাজে লাগে। আমি যদি কারোর করে গিয়ে দেখি, আমার মনে হয় সাথে সাথে আমি পরিষ্কার করে দিই, এরকমটা মনে হয় আমার। তো যাক, এদিকে দেখো এবারে এই র্যাকটাও মুছে দিয়েছি, আর এদিকে এই যে আমার চশমা রাখার বক্সগুলোও মুছে দিচ্ছি, এইগুলোর উপরেও ধুলো পড়ে আছে। আর ওই যে ইয়েটা, এই ফুলের এটা ফেলতেও যেন মায়া লাগে, ফুলগুলো যদিও শুকিয়ে গেছে, জিনিসটা তো ভালো আছে, তাই জন্য ওইটাকে রেখে দিয়েছি। আর আমি আবার কয়েকদিন আগে আমার গাছ থেকে একটা ফুল পেরে এনে আবার এটার মধ্যে দিয়েছিলাম। তো যাক, এদিকে দেখো এবার এই যে রেকের নিচটাও মুছে দিচ্ছি। তারপর তোমাদের দাদাভাইকে বলবো কর্পূর নিয়ে আসতে, কর্পূর জানির মধ্যে কর্পূর জ্বালালে কিন্তু ভালো, ঘরের নেগেটিভ নাকি দূরে চলে যায়। তো যেটা আমার ঘরের জন্য খুব দরকার, তো অনেক দিন বেশ হয়ে গেল কর্পূরটা জ্বালাতে পারছি না, তো এটা জ্বালাতে লাগবে। আর কি বলো তো, একটা তোমরা বলবে তো, নজর যে বলে নজর কাটানোর জন্য, এরকম তো মোবাইলে অনেক কিছুই দেখি যে এটা ওটা এরকম অনেক কিছুই থাকে, তোমরা একটু বলবে তো যে নজর কীভাবে কাটানো যায়। অনেকে হয় না এরকম তোমার ঘরের উপর বা উপর মানে নজর জিনিসটা যায়, এটা কিভাবে যে তুমি বুঝবে তোমার ঘরের উপর এরকম ইয়েটা পড়েছে বা নজরটা কিভাবে কাটানো যায়, ওইটা যদি কোনো একটা মানে টিপস থাকে, তোমরা একটু আমাকে কমেন্ট করে বলবে তো যে নজর জিনিসটা কিভাবে কাটানো যায়, আমি একটু কাটাতাম তাহলে। তো এদিকে দেখো এই যে টিভির টেবিলের উপরের হ্যাঁ টিভি সুকেজের উপরেরটা, এটা একটু মুছে দিয়েছি। আর আমাদের ইষ্টভূতি রাখার পয়সাটা তো এখানেই থাকে, এই কোটোটার মধ্যে, এই বক্সটার মধ্যে আমাদের ইষ্টভূতির পয়সাটা কিন্তু থাকে, এখানে আমরা দাঁড়িয়ে কিন্তু ইষ্টভূতিটা করি, মানে সুকেজের সামনেটা দাঁড়িয়ে ইষ্টভূতিটা করি। তোমাদের দাদাভাই কোনো কোনো সময় আবার ঠাকুরের সামনে গিয়েও করে, আমি এখানেই দাঁড়িয়ে সবসময় কিন্তু ইষ্টভূতিটা করি। তো এদিকে দেখো সুকেজের নিচটা একটু মুছে দিয়েছি, সুকেজের নিচটা মুছে এবারে ঘরটা ঝাড় দিয়ে নেব। আজকে সামনে দরজাটা একটু ঝাড় দিলে ভালো ছিল, মানে মুছলে ভালো ছিল। আমি যখন ঘরটা ঝাড় দিতে গেলাম তখন দেখছি সামনে দরজার উপর একদম মানে পড়ে আছে, ধুলা পড়ে আছে। তো দেখি কালকে এটা করে নেব, একদিনে সব কাজ করে লাভ নেই, এমনিতে ঘরের মধ্যে যেন অসুখ বিসুখ ছাড়ছে না আজকে আমার, তো কালকে তোমাদের দাদাভাইয়ের এটা ওটা একদম যেন লেগেই যাচ্ছে, তারপরেও নানান কিছু যেন মানে হয়ে যাচ্ছে আমাদের সাথে। তো বুঝছি না এটা কী কারণে হচ্ছে, তাই তোমাদেরকে বলছি যে এরকম কোনো জিনিস যদি থাকে একটু বলবে কমেন্ট করে, সবারই তো আর সমান না। তো এদিকে দেখো এবারে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে তারপর বাইরেটাও ঝাড় দিয়ে নেব। আগে না আমি অনেক কিছুই বিশ্বাস করতাম না, বলতাম এগুলো কুসংস্কার, অনেক কিছুই ভাবতাম তখন। তারপর অনেক কিছু যখন জানি, অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানতে পারছি, তখন বুঝি না কিছু কিছু জিনিস কিন্তু আজও আছে, আমরা বিশ্বাস করি না, মানতে চাই না, কিন্তু অনেক কিছুই দেখবে যা আমরা মানি না, অনেক কিছু জিনিস কিন্তু আছে, সেগুলো নিয়ম করে মানলে দেখবে কিন্তু ভালোই হয়। তো সেই ইয়েতে বললাম তোমাদেরকে এই কথাটা। তো সবার নজরও তো সমান না, সবার সমান না। অনেকে বলবে নিজের সৎ পথে থাকলে, নিজের মন যদি হয় তাহলে নাকি সব ঠিক হয়, কিন্তু আজকালকার যুগটা তো কলিযুগ, কলিযুগে তুমি সৎ পথে থাকলে না তোমাকে সবাই দেখবে আসবে তোমাকে করতে। তুমি অসৎ পথে চলো, তখন দেখবে তোমার সৎসঙ্গের আর অভাব হবে না। তবে কি বলো, আমি আমার বড় এরকম, আমিও এরকম, কারণ আমি ছোটোবেলা থেকে আমার বাবার কাছ থেকে এটাই শিখে এসেছি যে তুমি সৎভাবে থাকো, কারোর ক্ষতি করতে যাবে না, কারোর করতে যাবে না। আমার মাও বলতো, আমার বাবু তো সবসময় এরকমটা বলতো যে নিজে সৎ পথে থাকো, মানে তোমার তো মানে প্রয়োজন নেই কারোর ক্ষতি করে করা, হ্যাঁ নিজের যেটা সেটা করো, আর কারোর ক্ষতি করার চেষ্টা করবে না, নিজে সৎ পথে থাকো, দেখবে ভগবান একদিন ঠিক তোমার ফল দেবে। আজকে হয়তো মানে নেই, কিন্তু একদিন না একদিন দেখবে ভগবান সেটার দেবে। তো আমি সেইভাবে মানার চেষ্টা করি, তোমাদের দাদাভাইও দেখি সেই রকমই। তারপর কিছু কিছু জিনিস লক্ষ্য করে বুঝি না যে অসৎ পথে চললে যেন ভালো, অসৎ পথে দেখবে দিনগুলো যেন ভালো কাটে, আর সৎ পথে থাকলে যেন দিনগুলো কষ্টে কাটে। তো এটা আমি বলি অনেক সময় রাগ উঠলে, কিন্তু এটা করতে পারি না। ওই যে ছোটোবেলা থেকে একটা মানে মানে কথা শুনে আসতাম যে সৎ পথে থাকা ভালো, এরকম করা উচিত নয়, ভগবান কর্মের ফল দেয়, ওইটা যে শুনে আসলাম যেন কোনো কিছু খারাপ করতেও পারি না। অনেকে দেখবে অসৎ পথে থেকে অনেক কিছু করে যেন বেশ ভালোও আছে, তো এটা মানতে পারি না। ওই বলে না যে যেটা ছোটোবেলা থেকে দেখে এসেছে, শুনে এসেছে, সে সেটাই কিন্তু করবে, যার যার পারিবারিক শিক্ষা একটা আছে, তো তাই। তো যাক,
এদিকে এই যে এবার আমি বসে বললাম আমার কাজকর্ম নিয়ে, বড় কাজ সেলাইয়ের কাজ। তো এখন আমি সেলাই করব না, মানে কাটাকুটিটা করে রাখবো। ওই যে এখন তো আমি মানে ওই দিদির কাছে তো আমি এটা করি, মানে ব্লাউজটা সেলাই আমাকে এখন শেখাচ্ছে। তো এর আগে তো আরও কতগুলো মানে শেখানো হয়েছে, তো এগুলো তো আমি ভুলে যাবো বাড়িতে যদি আমি প্র্যাকটিস না করি। তো এখন ভাবলাম আজকে আমি সেলাই করতে বসবো না, আজকে বরং আমি একটু কাটাকুটি করে নিই। তো আজকে ভাবছি একটা বাচ্চাদের মানে বাচ্চাদের জামা বলতে কি বড়দের মাপ নিয়ে করবো। এখন তো আমি কাপড়ের মধ্যে করি, অত যখন আমি জামার মধ্যে মানে এরকম আলাদা কাপড় কিনে এনে করব তখন তো একদম মাপ অনুযায়ী করব। এখন আমি ছোটো বড় একরকম সাইজ হলেই হয়, কাপড়ের মধ্যে যেহেতু করছি তো একটু ছোটো করেই করি, বেশি একটা বড় করি না, তাহলে তো আমার কাপড়টাও বেশি লাগবে। তো আজকে ভাবছি একটা কামিজের কাটবো, মানে চুড়িদার যেটাকে আমরা বলি, আর একটা বাচ্চাদের ফ্রকগুলো যে হয় উপরের জামাটা আর নিচের যে ইয়েটা হয় কুচি কুচি দিয়ে যে জামাগুলো হয়, এই জামার একটা কাটবো। তো তার জন্যই কিন্তু নিয়ে নিচ্ছি। আর এটা বুঝতে পারছো কি এর কাপড়, এটা হলো গিয়ে কিন্তু আমাদের লেপের যে উষারটা, এই উষারটা কিন্তু এটা। তো এটা দিয়েই কিন্তু এখন আমি করবো, মানে কাটবো। তো তার জন্য কাপড়টাকে একদম ঠিকঠাক করে নিচ্ছি, কারণ বাড়িতে প্র্যাকটিস না থাকলে তো আমি এগুলো ভুলেই যাবো বলো। কারণ একটা শিখতে গিয়ে আবার আরেকগুলো তো ভুলে যাবো, তাই জন্য প্র্যাকটিসের দরকার। আগেরগুলোও কিন্তু করা দরকার, দিদিও বলে দিয়েছিল, আর এটা আমিও বুঝি যে এটা আমার করতেই লাগবে। তো তাই জন্য আজকে ভাবলাম যে আজকে কেটে রাখবো, আর কালকে না হয় সেলাইয়ে বসবো। তো একদিনও তো আর আমার সম্ভব না, আমি তো আর অতটাও পাকাভুক্ত হয়নি যে একদিনে একদম বসে সাথে সাথে সেলাই করে নিতে পারবো, ওইটা হয় না। আর ভুলেই যায় জানো তো, কালকে ব্লাউজ সেলাই করতে গেলাম, ব্লাউজ যদিও আমাকে 2 দিন হয়েছে দেখানো হচ্ছে, অত তাড়াতাড়ি মনে থাকবে না। আরও তো অনেক ডিজাইনের ব্লাউজও আছে, সামান্য যে নর্মাল যে কাটটা, মেন যে কাটটা সব থেকে কঠিন, তো সেই কাটটাই না কাটতে গিয়ে আমি যেন ভুলে যাই সেলাই করতে গিয়ে, উল্টো পাল্টো সেলাই করে নিচ্ছিলাম। তো এদিকে দেখো এবার এই যে এখন কেটে নিচ্ছি বাচ্চাদের যে উপরের ফ্রকটা, এটা কেটে নিচ্ছি, একটু বেশ বড় করেই কেটেছি। তো আমি তো মানে সাইডের যে বর্ডারগুলো এগুলো একটু বেশি বড় বড় করে করে দিয়েই কিন্তু আমি সেলাইটা করি, কারণ নতুন সেলাই করছি, আমার জন্য কাপড়টাও যখন পট্টিটা লাগাই না তখন যেন আমার কাপড়টা একটু বেশি লাগে তাই। আর এদিকে দেখো মেন নাকি মাফটা আর কাটাটা নাকি মানে মেন কাটা যদি ভালো হয় তাহলে নাকি ড্রেসের যে ফিটটা যা হবে ওটা নাকি ভালো হবে, আর কাটার উপরে নাকি মেন তো সেই কাঁটাটার জায়গায় শিখছে। আগে তো আমাকে পেপার দিয়ে শেখানো হয়েছে, তারপর তো মানে এইরকম কাপড় দিয়ে শেখানো হয়েছে। তো এখন তো কাপড়ের মধ্যে মানে করেই করছি, পুরোনো কাপড়ের মধ্যে। তারপর তো আস্তে আস্তে আমি যখন শিখে যাব নতুন কাপড়ের মধ্যে করব। তবে হ্যাঁ, দেখা যাক কতটুকু কি করতে পারি। আর এখনও না সেলাইগুলো কিন্তু আমার সোজা হয়নি, সেলাইগুলো না বেকাতেরা হয়, তো এগুলো আস্তে ধীরে করে কিন্তু সোজাটা হবে। আর এদিকে দেখো উপরের কেটে নিলাম, আর এই হলো একটা চুড়িদার কেটে নিলাম, শর্ট করেই কেটেছি, কারণ ওই যে বললাম কাপড়টাও তো লাগবে বেশি, তাই জন্য কিন্তু শর্ট করে কেটেছি। তো যাক, এগুলো সেলাই করবো আমি কালকে। আর এখন এগুলোর পট্টি হাতা এগুলো কিন্তু আমি কাটবো। তো এগুলো কাটাকুটি করে তারপর আর কি অনেকটা সময় মানে এগুলোর উপরে আমাকে দিতে হয় যে সময়টা, কারণ কাটাকুটি করতে গেলে আস্তে ধীরে করতে লাগবে। তারপর এদিকে নিয়ে নিলাম নেল সিরাম। তো এই যে দেখো এটা এখন বসে বসে আমার নখের মধ্যে লাগাবো। এখন আবার মনে শখ জেগেছে নখ বড় করার, কিন্তু আমার নখগুলো এতটাই পাতলা যে আমি একটু কাজ করতে গেলে আমার নখ ভেঙে যায়। এখন সংসার হয়েছে, এখন যদি বলি নখের যত্ন করবো তাহলে সংসারের কাজ করবে কে? তবে সংসারের কাজ নখ সব কিছুই ম্যানেজ করতে লাগবে। এখন আমার সংসারের কাজ করবো বলে কি নখ বড়ার যে শখটা এটাকে করবো না? করবো। তবে অনেকের নখগুলো না অনেক বড় বড় শক্ত হয়, কিন্তু আমারগুলো বড় হয় অনেক দিন আমি যদি একটু পরিচর্যা করি, কিন্তু শক্ত যেন আর কোনোভাবেই হতে চায় না। আচ্ছা, নখ কীভাবে শক্ত হয় তোমরা একটু জেনে থাকলে কমেন্ট করে বলবে তো। তো যাই হোক, চলো এবার এটা নখে লাগাই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।